স্টুডেন্ট, আমি সোহম স্যার, বৈঠকি ইনস্টিটিউট নেট সেটের আমি হিস্ট্রি ফ্যাকাল্টির একজন তোমাদের হিস্ট্রি পড়াই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হিস্ট্রির নেট সেট এক্সামের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিটগুলো আছে এবং যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে নেট সেটে সেইগুলো সম্পর্কে। এবার এইগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যেটা দেখতে হবে যে হিস্ট্রির ক্ষেত্রে আমরা তিনটে ডিভিশন আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে এনশিয়েন্ট, দ্বিতীয়ত হচ্ছে মিডিয়েভেল, এবং তৃতীয়ত হচ্ছে মডার্ন। এনশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন, এই তিনটে ভাগ আমরা দেখতে পাই। এবং এবার এনশিয়েন্টের ক্ষেত্রে আমরা আরও একটা যে বিষয়ে দেখতে পাই যে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে কিনা আর্লি মিডিয়েভেল নামে পরিচিত। আর্লি মিডিয়েভেল নামে পরিচিত। এবার এই অংশগুলো থেকে কোন কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে, কোন কোন ইউনিটগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, এইগুলোর মধ্যে এখন আমরা এটা আলোচনা করব। আমরা যদি প্রথমে এনশিয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে এনশিয়েন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কটা এমন ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে কিন্তু প্রতিবারই অনেক কম করে 3 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু আসেই। যেমন আমরা যদি প্রথম এনশিয়েন্টের ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে এনশিয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমাদের মেন ফোকাস দিয়ে পড়তে হবে নেটের জন্য, সেটা হচ্ছে প্রথমেই মৌর্য থেকে কিন্তু প্রত্যেকবার, যেটা ইউনিট 2 এর অন্তর্গত এই মৌর্য পার্টটা, এই মৌর্য থেকে কিন্তু প্রত্যেকবারেই নেটে কিন্তু 3 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু থাকে। এবং মৌর্যদের মধ্যে যে দুটো পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মৌর্যদের মধ্যে, একটা হচ্ছে অশোক এবং আরেকটা হচ্ছে মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন। তো এই পুরো অংশটা থেকে কিন্তু প্রত্যেকবার 3 থেকে 4টে কোয়েশ্চেন আমাদের নেটে কিন্তু থাকে। নেক্সট আমরা যদি এনশিয়েন্টের পরের যে বিষয়টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌর্যদের পর, সেটা হচ্ছে গুপ্ত এজ থেকেও কিন্তু প্রতি বছর 3 থেকে 4টে কোয়েশ্চেন গুপ্ত এজ থেকেও কিন্তু 3 থেকে 4টে কোয়েশ্চেন প্রত্যেকবারই থাকে। আরেকটা অংশ যেটা থেকে এনশিয়েন্ট পিরিয়ডের মধ্যে আরেকটা যে অংশটা গুরুত্বপূর্ণ, সেখান থেকেও কিন্তু প্রতি বছর আমরা মোটামুটিভাবে 2-3টে কোয়েশ্চেন দেখতে পাই, সেটা হচ্ছে ভেদিক এজ থেকে এবং ভেদিক এজ সংক্রান্ত রিলেটেড বেশ কিছু টার্ম থেকে কিন্তু আমরা নেটের কিন্তু এনশিয়েন্টের এই পার্টগুলো থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন দেখতে পাই। এছাড়া আমরা যদি এবার এনশিয়েন্টের পর আর্লি মিডিয়েভেল পিরিয়ডের দিকে একটুখানি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আর্লি মিডিয়েভেল পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু এনশিয়েন্টের তুলনাতেও কিন্তু বর্তমানে আর্লি মিডিয়েভেল থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা, এবং প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আর্লি মিডিয়েভেল থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে। এবং আর্লি মিডিয়েভেলের ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখব যে ইউনিট 3 কিন্তু আর্লি মিডিয়েভেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউনিট 3 অর্থাৎ যেটা কিনা আর্লি মিডিয়েভেল। এই আর্লি মিডিয়েভেল থেকে কিন্তু প্রায় 5 থেকে 6টা কোয়েশ্চেন আমরা আসতে প্রত্যেকবারই দেখি। আর্লি মিডিয়েভেল থেকে কিন্তু আমরা প্রায় প্রত্যেকবারই 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। এবার আর্লি মিডিয়েভেল পিরিয়ডের মধ্যে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয় সেটা হচ্ছে যে প্রথমেই আমরা যদি পলিটিক্যাল দিকটা দেখি, পলিটিক্যাল দিকটা যদি দেখি তাহলে দেখতে পাবো পলিটিক্যালের মধ্যে চোল,
চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব। চোল, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব যারা আর্লি মিডিয়েভেল, বিশেষ করে দক্ষিণ ভারত, এইগুলো কিন্তু এই পার্টিকুলার অংশগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আর্লি মিডিয়েভেলের পলিটিক্যাল দিকটা থেকে আসে। আমরা যদি এবার আর্লি মিডিয়েভেলের আরেকটা যে অংশ রয়েছে, যেমন ধরো রিলিজিয়ান, তারপর লিটারেচার, ফলে আমাদের এই তিনটে জিনিসের উপর কিন্তু আর্লি মিডিয়েভেলে মেন ফোকাস করতে হবে। একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে রিলিজিয়ান, আর একটা হচ্ছে লিটারেচার। এই তিনটে জিনিস থেকে কিন্তু আর্লি মিডিয়েভেলে অলমোস্ট 6টা কোয়েশ্চেন কিন্তু প্রায় প্রত্যেকবারেই থাকে। তার মধ্যে পলিটিক্যালের মধ্যে চোল, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব এইগুলো থাকে। আরও যে সমস্ত ছোট ছোট রিজিওনাল কিংডমগুলো উঠে আসছে সেই সময় সেইগুলো সম্পর্কে থাকে। আবার রিলিজিয়ানের ক্ষেত্রে বা লিটারেচারের ক্ষেত্রে, বিশেষত রিলিজিয়ানের ক্ষেত্রে সেই সময় থেকে কিন্তু যে ভক্তি ট্র্যাডিশন অর্থাৎ যে শৈভিজম এবং বৈষ্ণবিজম, ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ানের যে দুটো মেন যে ধারা, তাদের নিয়ে তাদের শৈভিজম এবং বৈষ্ণবিজমের মধ্যে ভক্তি ট্র্যাডিশন অ্যাড হয়, এবং এইগুলো থেকে শৈভিজম এবং বৈষ্ণবিজম থেকে কিন্তু এই 2 থেকে 3টে কোয়েশ্চেন মোটামুটি প্রত্যেকবারই থাকে। তাছাড়া এইবারে আমরা যদি প্রিভিয়াস ইয়ার আরও ভালো করে ফলো করি তাহলে দেখবো এবারে তো অলমোস্ট 5টা কোয়েশ্চেন, আমরা তো শঙ্করাচার্য থেকেই 5টা কোয়েশ্চেন পেয়ে গেছিলাম এবারের ইউজিসি নেটে। ফলে রিলিজিয়ানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর্লি মিডিয়েভেলের ক্ষেত্রে। এবং লিটারেচারের ক্ষেত্রেও এই সময় যে সমস্ত, আমরা এটা জানি যে এই সময় শুধুমাত্র সংস্কৃত নয়, অন্যান্য ভাষার স্কলাররাও ফ্লারিশড হয়েছেন। সেই সংস্কৃত সহ অন্যান্য যে লিটারেচার ওয়ার্কগুলো আমরা এই সময় দেখতে পাই, সেগুলো থেকেও কিন্তু এই আর্লি মিডিয়েভেল ফেজ থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। ফলে আর্লি মিডিয়েভেল অর্থাৎ ইউনিট 3 কিন্তু আমাদের নেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার আমরা যদি মিডিয়েভেলের দিকে তাকাই তাহলে দেখব এবার আমরা যদি মিডিয়েভেল পিরিয়ডের দিকে তাকাই, মিডিয়েভেল পিরিয়ডের মধ্যে যেটা কিন্তু আমাদের শুরু হচ্ছে কোন ইউনিট থেকে না, ইউনিট 4 থেকে। এই মিডিয়েভেল পিরিয়ডের মধ্যে এখন যে যে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের দেখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রত্যেক নেটেই কিন্তু কোয়েশ্চেন দিল্লি সুলতানেট থেকে আসে অন্তত 1 থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু দিল্লি সুলতানেট থেকে প্রত্যেকবারেই আমরা নেটে বা সেটে দেখতে পাই। নেক্সট যে পয়েন্টটা আমাদের দেখতে হবে যে রিজিওনাল মিডিয়েভেল পিরিয়ডের রিজিওনাল কিংডমগুলো গড়ে উঠেছিল, যেমন কি, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়েভেল পিরিয়ডের মধ্যেই যেটা হচ্ছে বিজয়নগর পিরিয়ড থেকেও কিন্তু আমরা মোটামুটিভাবে দেখলে 2 থেকে 3টে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকবারেই থাকে। বিজয়নগর পিরিয়ড থেকেও কিন্তু 2 থেকে 3টে কোয়েশ্চেন মিডিয়েভেলে থাকে বিজয়নগর। এবং আমরা যদি বিজয়নগরের সাথে সাথে আমরা যদি বাহমনি দেখি, অর্থাৎ এই 3টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ দিক যেটা মিডিয়েভেল পিরিয়ডে বর্তমান প্রিভিয়াস ইয়ার আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, সেখানে মিডিয়েভেল পিরিয়ডের 1টা থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর থাকে, সেটা হচ্ছে যে টেকনোলজি। প্রত্যেকবারে কিন্তু মোটামুটি 1 থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু টেকনোলজি থেকে, মিডিয়েভেল টেকনোলজি থেকে, এবং মিডিয়েভেল টেকনোলজি যে বইগুলোতে উল্লেখ আছে এই টেকনোলজি সম্পর্কে, সেইগুলো থেকে কিন্তু প্রত্যেকবারেই বর্তমান ট্রেন্ড অনুযায়ী এগুলো থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু কনফার্ম আসেই। ফলে আমাদের মিডিয়েভেলের জন্য যে মূল টপিকগুলোতে ফোকাস করতে হবে তার মধ্যে কিন্তু এই 4টে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দিল্লি সুলতানেট, একটা হচ্ছে বিজয়নগর, বাহমনি, এবং হচ্ছে মিডিয়েভেল পিরিয়ডের টেকনোলজি। এছাড়াও যদি
এর বাইরে আর কিছু দেখতে পারি মানে আসার জন্য ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে মিডিয়েভাল পিরিয়ডের আর্ট এবং আর্কিটেকচার। আর্ট এবং আর্কিটেকচার এইটাও কিন্তু মিডিয়েভাল ফেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আমরা মূলত দিল্লি সুলতানেটের ক্ষেত্রে এটা আমরা ইউনিট 4-এ পাবো, এবং টেকনোলজি বা আর্ট এগুলো কিন্তু আমরা ইউনিট 5-এ পেতে পারি। ফলে এই টপিকগুলো কিন্তু মিডিয়েভাল পিরিয়ড থেকে নেটে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যদি মডার্নের দিকে তাকাই, মডার্ন হিস্ট্রির দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখতে পাবো নেক্সট যদি আমরা মডার্ন হিস্ট্রির দিকে দেখি, মডার্ন ইন্ডিয়া, মডার্ন পিরিয়ডের দিকে দেখি, তাহলে যে যে টপিকগুলো মডার্ন পিরিয়ড থেকে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাক্ট, ব্রিটিশ অ্যাক্ট। ব্রিটিশরা ভারতে আসার পর অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত অ্যাক্টগুলো চালু করেছিলেন, সেইগুলো থেকে কিন্তু প্রতি বছরই নেটে কিন্তু অন্তত একটা থেকে দুটো কোয়েশ্চেন আসে। এবং আমরা এরপর যদি আমরা এই ব্রিটিশ অ্যাক্টের পর নেক্সট যেটা ইম্পর্টেন্ট মডার্ন থেকে সেটা দেখি, সেটা হচ্ছে যে সোশিও রিলিজিয়াস এবং ট্রাইবাল মুভমেন্ট। সোশিও রিলিজিয়াস ট্রাইবাল মুভমেন্ট, এবং এই মুভমেন্টগুলোর সাথে জড়িত যে সমস্ত লিডার বা নেতারা ছিলেন, সেইখান থেকেও কিন্তু অন্তত প্রতিবারেই 2 থেকে 3টে কোয়েশ্চেন থাকে। এবং নেক্সট যেটা আমরা দেখব মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 1857 মহাবিদ্রোহ, ঠিক আছে, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ 1857, এখান থেকেও কিন্তু প্রত্যেকবার 1 থেকে 2টো কোয়েশ্চেন কনফার্ম থাকে। এবং ফাইনালি মডার্ন ইন্ডিয়ার এই 3টে ছাড়া আর যে জিনিসগুলো আমাদের মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যদি দেখি তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে পার্সোনালিটিস। পার্সোনালিটিস অর্থাৎ কি না, পার্সোনালিটিস মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে বিভিন্ন আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সাথে সংযুক্ত বা সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, ন্যাশনাল কংগ্রেস থেকে শুরু করে যে সমস্ত বিখ্যাত ফেমাস পার্সোনালিটিসদের আমরা কথা জানি তাদের সম্পর্কে, যেমন প্রথমেই মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে গান্ধী সম্পর্কে, গান্ধী, নেতাজি, এছাড়াও রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি, যারা সোশ্যাল রিফর্মার ছিলেন প্লাস পলিটিক্যাল যারা লিডার ছিলেন, এদের প্রত্যেকে কিন্তু সম্পর্কে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। গান্ধী, নেতাজি, রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, ঋষি অরবিন্দ, এই থেকেই কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। ইভেন এইবারেই কিন্তু দয়ানন্দ সরস্বতী থেকেও একটা প্যাসেজ বা কোয়েশ্চেন, প্রায় অলমোস্ট 5টা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে এসছিল, শুধুমাত্র দয়ানন্দ সরস্বতী থেকে কিন্তু 5টা কোয়েশ্চেন এসছিল। এবং আমরা যদি টোটাল পুরো পার্সোনালিটিসগুলো, যে যারা বিখ্যাত পার্সোনালিটিস মডার্ন ইন্ডিয়ায় আমরা পড়ি, তার মধ্যে থেকে যদি কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কিন্তু অলমোস্ট 7 থেকে 8টা কোয়েশ্চেন প্রতিবার থাকে। ফলে মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো, অর্থাৎ কিনা ব্রিটিশ অ্যাক্ট, যেটা হচ্ছে ব্রিটিশরা যে সমস্ত অ্যাক্ট চালু করেছিল সেইগুলো, সোশিও রিলিজিয়াস ট্রাইবাল মুভমেন্ট যেগুলো হয়েছিল তাদের সেই বিষয়ে, এবং তাদের যারা নেতা সে লিডার ছিল তাদের বিষয়ে। নেক্সট হচ্ছে 1857 এবং পার্সোনালিটিস ইন মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে গান্ধীজি, নেতাজি, রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, সোশ্যাল রিফর্মার যারা ছিলেন, পলিটিক্যাল লিডার যারা ছিলেন, তাদের থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের থেকে কিন্তু 7 থেকে 8টা কোয়েশ্চেন
আসে। তো এই ওভারঅল আমরা যদি হিস্ট্রির সিলেবাসটার দিকে দেখি বা যে কোয়েশ্চেনগুলো মূলত নেটে বা সেটে আসে সেইগুলো কিন্তু আজকে যেগুলো আমি আলোচনা করলাম সেইগুলো কিন্তু সবচেয়ে তোমাদের নেট সেটের এক্সামে আসার জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।